সালাম আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ভালো আছেন সবাই? চ্যাট বক্সে একটু উত্তর দেন তো। দেখি আপনাদের। ওকে, সবাই যদি গ্রুপে থাকো তোমরা গ্রুপে একটু মেসেজ দাও যে ক্লাস শুরু হয়ে গিয়েছে। অচিরেই ক্লাসটা কিন্তু আমরা শুরু করে দিব, তাই দ্রুত জয়েন করার জন্য। ওকে। জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার সাথে আপনার অনেক দিন পর আপনাদের ক্লাস, তাই না? চলো, আজকে ক্লাসটা খুব একটা অসাধারণ ক্লাস হলো। আমি তোমাদের প্রথমে প্র্যাকটিস দিয়েছিলাম একটা। প্র্যাকটিসটা ছিল এইটা নিয়ে যে আপনাদের ফ্রি হ্যান্ড রাইটিং প্রতিদিন আমি চর্চা করাবো, একটু হলেও, ঠিক আছে? একটু হলেও চর্চা করতে হবে প্রতিদিন, রেগুলার। অবশ্যই। হ্যাঁ, প্যারাগ্রাফ দিয়েছি, প্যারাগ্রাফটা অবশ্যই সবাই পুরো করে ফেলেন। আগে আমাকে বলো, আমার কথা কি তোমরা প্রপারলি শুনতে পাচ্ছ? হ্যাঁ, আমার কথা শুনতে পাচ্ছ প্রপারলি? ওকে। ওকে, এখন আশা করি ভালো মতো শুনতে পাবেন আরো। কোনো ইকো হচ্ছে না তো? একটু বলো তো, ইকো যেন না হয়। ঠিক আছে, ইকো হলে কিন্তু ক্লাস বুঝতে পারবে না। ভয়েসের কোনো ইকো হচ্ছে না তো? চ্যাট করতেছি, সমস্যা নেই। আমি প্রথমে তোমাদেরকে একটু মিউট করে রাখবো, কারণ ক্লাসটা খুবই ভালো মতো আমরা করতে হবে, ঠিক আছে? ক্লাসটা করে তারপর আমি তোমাদেরকে ফ্লোর দিব, আমরা কোশ্চেন করতে পারবো। এর মাঝেও চ্যাটে কোশ্চেন জানাতে পারো। ওকে, ঠিক আছে। ক্লাসে দেখো মনে আছে। ওকে, চলো শুরু করা যাক। আমাদের বাংলা ব্যাকরণ ও নির্মিতি তোমাদের যদি মনে থাকে, আমরা কত দূর পড়েছি, ঠিক আছে? আমরা দেখো, আমরা ধ্বনিতত্ত্ব পড়ে এরপরে আমরা এক্সট্রা কি করেছি দেখেছি, সন্ধি এবং নত্ব সত্য বিধান। দেখি, এই দুইটা জিনিস আমরা দেখেছি। আর এরপরে আমরা রূপতত্ত্ব, আমরা শব্দের শ্রেণী বিভাগ আমি তোমাদের একটু দেখিয়ে দিয়েছিলাম অন্য একটা বই থেকে। তোমাদের যদি মনে থাকে তাহলে পারার কথা। দেখি, এক মিনিট, আমি আরেকটা বই open করি তোমাদের। শব্দের শ্রেণী বিভাগ, এটা আমরা দেখেছিলাম আরেকটা বই থেকে। আচ্ছা, সমস্যা নেই, বুঝছি, হ্যাঁ। আচ্ছা, পড়াটা কেন দেখি। চলে রূপতত্ত্বে চলে যাই। আজকে রূপতত্ত্বে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা করবো। গ্রুপে যারা আছো গ্রুপে লিখে দাও যে ক্লাস শুরু হয়ে গিয়েছে, সবাই ক্লাসে জয়েন করো। ঠিক আছে, গ্রুপে সবাইকে, ফ্রেন্ডদেরকে রিমাইন্ডার দিয়ে দাও। বোর্ড দেখা যাচ্ছে প্রপারলি? আমি লাস্ট আরেকবার ফেসবুক গ্রুপে জমা দিই। হ্যাঁ, এটা ক্লাসের পরে ফেসবুক গ্রুপে জমা দিব। ওকে, বুঝতে পেরেছেন? ক্লাসের পরে ফেসবুক গ্রুপে জমা দিবে, এখন জমা দিতে হবে না। আপনি ফেসবুক গ্রুপে পোস্ট করবেন। চলো, ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা ইনশাআল্লাহ হবে ডিসেম্বরের কয় তারিখে বলেন তো? ডিসেম্বরের কয় তারিখ বলো? এরপরে কত? ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা 27 তারিখে। আমাদের কিন্তু জানতে পেরেছি ডিসেম্বরের 27 তারিখ পরীক্ষা হবে। তো তুমি বুঝতে পারছো, ডিসেম্বরের 27 দিন, নভেম্বরে আমাদের আছে কি 1 মাস, এবং অক্টোবরে কিন্তু 10 দিন। আর মোটামুটি 2 মাস মতো টাইম আপনাদের হাতে আছে, তাই তো? প্লাস মাইনাস করলে মোটামুটি বলতে পারি যে আমরা 2 মাস সময় আছি। এখন এই 2 মাস সময় আমাদের পড়ার গতিটা আসলে কত বাড়াতে হবে বুঝতে পারতেছো? আমার তো মনে আছে শেষ 2-3 মাসে মনে হয় আমি ক্লাস 6-এ, ধরো, আমি টাইমই পাইতাম না, যে গোসল খাওয়া দাওয়ার টাইম পাইতাম না, এরকম বুঝতে পারি। এত মডেল টেস্ট দিতাম এবং এত রিভিশন চাপ চলছিল ওই টাইমে, কিন্তু খুবই একটা বড় আমাদের ইয়া ছিল। সাউন্ডটা আরো বেটার। এখন আমাকে আরো ভালো মতো শুনতে পারবে ইনশাআল্লাহ। দেখো, আমি বলেছিলাম এর আগে যে ধ্বনিতত্ত্ব, ধ্বনিতত্ত্বে আমরা ধ্বনি নিয়ে আলোচনা করি বা সাউন্ড নিয়ে। আর আমাদের এই চ্যাপ্টারটা আছে রূপতত্ত্ব। রূপতত্ত্বে মূলত কি নিয়ে আলোচনা করা হয়েছে না, শব্দ নিয়ে সকল কিছু।
আমরা অলরেডি শব্দের শ্রেণীবিভাগ একটু পড়েছিলাম, কিন্তু পদ অনুযায়ী কত প্রকার, উৎস অনুযায়ী, বিদেশি শব্দ, দেশি শব্দ, এগুলো কিন্তু আমরা একটু জেনেছিলাম, আমাদের যদি মনে থাকে। দেখেন, এদিকে আমরা আজকে অনেকটুকু এগিয়ে যাব। শব্দের গঠন, এটাকে আমরা দেখেছিলাম না? বলো তো, মনে আছে নাকি ভুলে গেছেন অলরেডি? শব্দের গঠন কিন্তু আমরা দেখেছিলাম, কিভাবে শব্দ তৈরি হয়। প্রত্যয় কি অর্থহীন একটা অংশ, তাই না? প্রত্যয় হলো পরে বসে, শব্দাংশের যে মেইন শব্দ, এটার পরে প্রত্যয় বসে কিন্তু আপনাদের কি যুক্ত করছে। স্ক্রিন ক্লিয়ার না, কে জানি বলছেন, স্ক্রিন কি দেখা যাচ্ছে না? যেগুলো পড়াইছে আমি একটু চেক দিতাম। স্ক্রিন দেখা যাচ্ছে, বাট একটু দেখি আমি ফোকাসটা ঠিক করে দিই। ওকে, স্ক্রিন দেখা যাচ্ছে আমার মনে হয়। এখন দেখেন, এখন দেখেন, স্ক্রিন প্রপারলি দেখতে পাচ্ছেন কিনা এখন দেখেন। এখন কিন্তু প্রপারলি দেখতে পাওয়ার কথা, আমি নিজেও দেখতে পাচ্ছি, আমি ফোন দিয়ে জয়েন করেছি, দেখো। ঠিক আছে। ওকে। কি ব্যাপার মুনিফ, তোমার মনে হয় নেটের সমস্যা? মুনিফের ওয়াইফাইটা একটু ঠিক করে দেওয়া দরকার আসলে। ওকে, এটা হলো বইয়ের পিডিএফ, তো পিডিএফ একটু আনক্লিয়ার থাকে, ঠিক আছে। আমি একটু বড় করলেই তোমাদের আর সমস্যা হবে না। তো প্রত্যয় যুগে কিভাবে শব্দ তৈরি হচ্ছে এটা আমরা দেখেছি। এবং প্রত্যয়ের মতোই আরেকটা প্রত্যয়ের ছোট ভাই আছে, উপসর্গ। শব্দের আগে বসে, ঠিক আছে, আগে বসে, এখানে একটু আলোচনা কিন্তু আছে। প্রত্যয় বিভক্তির মধ্যে উপসর্গ বলতেও কিছু ভাষিক উপাদান, মানে ভাষিক উপাদান বলতে এটা ভাষারই এলিমেন্ট, বাট অর্থহীন, ঠিক আছে, নিজের কি অর্থ নাই, এই নিজের অর্থ নাই, ঠিক আছে। এবার দেখেন, উপসর্গ কি করে আগে বসে, যেমন হাড়, এই শব্দটার আগে দেখেন প্র বসছে, এটা উপহার। তারপরে দেখো, হাড়ের আগে বি বসলে বিহার, উপ বসলে উপহার। এরকম কিন্তু আমাদের যে উপহার মানে উপসর্গগুলো শব্দ গঠন করতে সহায়তা করে, এই জিনিসটা পড়বে। আর সমাস, সমাস টপিকে যদিও ইন ডিটেল তোমাদের পড়তে হবে না, ঠিক আছে, গ্যাট টেস্টে। সমাস হলো যখন দুইটা ওয়ার্ড একত্রিত হয়ে যায়, ঠিক আছে, কালের অভাব, আকাল, ঠিক আছে। খেয়া পারাপারের ঘাট, এই খেয়া এবং ঘাট মিলে দেখো খেয়া ঘাট, এই ব্যাপারটা হলো সমাস। বাট সমাস তোমাদের ইন ডিটেল অনেক কিছু লাগছে না, ঠিক আছে। হোপফুলি বুঝতে পারছেন। দেখি, শব্দের শ্রেণীবিভাগ বা সংবর্গ, আচ্ছা, শব্দের টাইপ, ঠিক আছে। আচ্ছা, এই যে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, এগুলো কি জানো? এগুলো পদ অনুযায়ী, পদ বা পদ অনুসারে শব্দ কত প্রকার, এইটা হলো সেই জিনিস। ওকে, আমরা দেখতে পাচ্ছি, আমরা বলেন আপনাদের প্রতি প্রশ্ন, এই যে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় ইত্যাদি, এই সেন্স থেকে শব্দ আসলে কত প্রকার? বলেন, ব্যাকরণিক শব্দ শ্রেণী অনুযায়ী বা পদ অনুযায়ী শব্দ কত প্রকার? ওইটা অকাল না আকাল হবে, জাবির। এক্স্যাক্টলি 8 প্রকার, আমি আগের দিন বলেছিলাম যে 5 প্রকার দেওয়ার সুযোগ নাই, ঠিক আছে, 8 প্রকার। এবং এটা ইংরেজির সাথে মিলিয়ে মিলে, তাই না? বিশেষণ থেকে ক্রিয়া বিশেষণকে বের করে আনা হয়েছে, তারপরে অব্যয়কে ভেঙে অনুসর্গ, যোজক এবং আবেগ শব্দ করা হয়েছে। তো এটা আপনারা ভুল করেন নাই, যাক আপনারা পড়া নিচ্ছি, আপনারা পড়া দিতে পারতেছেন। ওকে। তারপরে ক্রিয়ার মধ্যে আমরা ফাইনাইট, নন ফাইনাইট এটা দেখেছিলাম, তাই না? ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব কিভাবে বুঝবো। তো ক্রিয়া বিশেষণ মানে এটা হলো অ্যাডভার্বের মতো, আমরা অ্যাডভার্ব যে দেখেছি, ক্রিয়া বিশেষণ হলো বাংলার অ্যাডভার্ব। অনুসর্গ হলো প্রিপোজিশন। আর লাস্টলি দেখো, যোজক হলো যোজক আবেগ, এটা হলো কনজাংশন। এবং আবেগ হলো ইন্টারজেকশন, ঠিক আছে, ইন্টারজেকশন। তো ইংরেজির সাথে মিলে মিলে পড়তে হবে, তাহলে তুমি ভালো মতো বুঝতে পারবা জিনিসগুলো। তারপরে এই টপিকটা আপনাদের কিন্তু ভালো মতো প্রতিটা ওয়ার্ড, ঠিক আছে, যে এই টপিকটা মুখস্থ থাকতে হবে, টপিক মুখস্থ থাকবে। সবাই বইটা নিয়ে বসেন, বইটা দাগিয়ে নেন, ঠিক আছে। পড়া কিন্তু প্ল্যান দিয়ে দিচ্ছি আমি। শব্দ 8 প্রকার কি কি? আরে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া, অনুসর্গ, যোজক, সরি, অনুসর্গ, যোজক, আবেগ শব্দ এবং ক্রিয়া বিশেষণ, এই যে 8 প্রকার, ঠিক আছে।
একটু মিটিংটা জয়েন দিয়ে দেখো তো আমার ভয়েস শোনা যাচ্ছে কিনা। ওকে, লিঙ্গ পরিবর্তন। ঠিক আছে, লিঙ্গ পরিবর্তনের ক্ষেত্রে কি পড়তে হবে এই পুরো একটা টপিকটা। আমরা জানি ছেলেদের ক্ষেত্রে আমরা যে ওয়ার্ড গুলো ব্যবহার করি সেগুলো হলো পুরুষবাচক, যেমন কাকা, মামা, দাদা। এগুলো কি তোমরা কোনো ফেমিনাইন বা কোনো মেয়েকে এই নামে সম্বোধন করতে বা ডাকতে দেখেছো? কোনো মহিলা মানুষকে কিন্তু আমরা এই নামে ডাকি না। এই নামগুলো সোল পুরুষবাচক। পুরুষবাচক মানে কি? ছেলেদের, ঠিক আছে, ছেলেদের বোঝাচ্ছে এরকম শব্দগুলো হয় পুরুষবাচক। এবং নারীদের বোঝায় যে শব্দে, এটা হলো নারীবাচক। যেমন মামা, সরি, মামি, ভাবি, স্ত্রী, মাতা, এগুলো কিন্তু সবই আমাদের নারীবাচক শব্দ বা ফেমিনাইন। ঠিক আছে, ইংরেজিতে আমরা কিন্তু জেন্ডার করি, ওইটার সাথে মিলিয়ে মিলে দেখো, এটা তুমি পারবা। এবং লিঙ্গ পরিবর্তনের মধ্যে এই যে ধরো এরকম কিছু কিছু পয়েন্ট দিয়ে তোমাদের অনেকগুলো আছে না, তোমাদের পরীক্ষায় যদি আসে, ঠিক আছে, এইগুলোই কিন্তু আসার চান্স সবচেয়ে বেশি। মানে এইগুলোই না, মানে বইয়ে যেগুলো আছে, ঠিক আছে, তোমার নিজের বইটা কিন্তু সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। ক্যাট কলেজ অ্যাডমিশন, ঠিক আছে, ক্যাট কলেজ অ্যাডমিশনে এগুলো কিন্তু সবচেয়ে বেশি আসে। তো নিজের বইটাকে গুরুত্ব দিতে হবে, এক্সট্রা পড়তে হবে, বাট আগে নিজের বইয়ের সকল কিছু তোমাকে কিন্তু পারতে হবে। ওকে, তারপরে দেখেন বচন। বচনের ক্ষেত্রে বচন বলতে বোঝায় ইংরেজিতে কোন টপিকটা বলতো, ইংরেজির সাথে মিলে মিলে একটু পড়তে জানতে হবে। ইংরেজির কোন টপিক এটা বলতো? বচন। ইংরেজিতে এরকম কোন টপিকটা আপনি পড়েন? ইংরেজির কোন টপিকটা? জি না, ভয়েস না। এই যে দেখেন, একটির ধারণা এবং একাধিকের ধারণা, সিঙ্গুলার এন্ড প্লুরাল, এগুলো কি? সিঙ্গুলার এবং প্লুরাল, এগুলো আপনাদের গুলো নাম্বার টপিকটা, ঠিক আছে, ইংরেজিতে নাম্বার পড়েন না। সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার, একজন থাকলে সিঙ্গুলার এবং একাধিক মানুষ থাকলে কি? একাধিক মানুষ থাকলে প্লুরাল, ঠিক আছে। আশা করি এটা পারবো। এখন দেখা যাচ্ছে। এবার দেখেন বচনের ক্ষেত্রেও দেখো, নর্মালি একটা জিনিসের ক্ষেত্রে তুমি লেখো বল, আর এটার একাধিক লিখলে বলগুলো। ধরো আমি লিখলাম যে সে, এটার বহুবচন কি? তারা, তাই না? এরকম, ঠিক আছে, আশা করি পারবো। এই জিনিসগুলো সহজ অনেক। এই যে এক বচন, বহু বচন, বইয়ের গুলো খুব ভালো মতো পড়বেন, ঠিক আছে, বইয়ে যা যা আছে। আমরা কিছু সম্মানসূচক ওয়ার্ড ইউজ করি, যেমন ছাত্র বৃন্দ, ঠিক আছে, শিক্ষকগণ। এগুলো কি? এগুলো একটু ধরো উন্নত প্রাণীবাচক, ঠিক আছে, এই ওয়ার্ডটা মনে রাখো, উন্নত প্রাণীবাচক। মানে প্রাণীর ক্ষেত্রে ইউজ হয়, প্রাণী বলতে মানুষ তো প্রাণী, তাই না? কিন্তু উন্নত প্রাণী, উন্নত প্রাণী বলতে কাকে বোঝায়? মানুষরা বোঝায়, ঠিক আছে, উন্নত প্রাণী বলতে মানুষরা বোঝায়। ওকে, দাগানো বইয়ের পিডিএফ পেয়ে যাবো, সমস্যা নাই। ঠিক আছে, দাগানো বইয়ের পিডিএফ পেয়ে যাবে, এই বইটাই দাগানো হয় অলওয়েজ, কোনো সমস্যা নাই। উন্নত প্রাণীবাচক একটা জিনিস মনে রাখবে, তোমাদের পরীক্ষায় বইয়ে নাই কিন্তু জিনিস, ঠিক আছে, ভালো মতো শোনো। পরীক্ষায় যদি কখনো বলে নিচের কোন বচনটা বা কোন উদাহরণটা উন্নত প্রাণীবাচক শব্দের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে, উন্নত প্রাণীবাচক শব্দ কি জানো? মানুষের যে কোনো নাম, ঠিক আছে, যেমন শিক্ষক, এর কি? ধরো গরু ছাগল কি শিক্ষক হয়? হয় না, তাই না? মানুষ শিক্ষক হয়। সো উন্নত প্রাণীবাচক এটা কিন্তু। তারপরে ছাত্র উন্নত প্রাণীবাচক। এখানে কিন্তু ধরো আমি বললাম যে হাতি, ঠিক আছে, হাতি, হাতির সাথে কি বুঝে বলতো? আমরা নর্মালি ক্যাজুয়াল ভাষায় বলি হাতির পাল, তাই না? অথবা জুত। জুত শব্দটাও কিন্তু হাতির সাথে, হস্তির সাথে ইউজ হয়। এখন হাতি কিন্তু উন্নত প্রাণী না, এই জন্যই পাল, জুত, এগুলো কি বলেন তো? এগুলো কিন্তু নর্মাল প্রাণীবাচক হিসেবে, অ্যানিমেল, অ্যানিমেলের সাথে এগুলো ইউজ হচ্ছে বা প্রাণীর সাথে ইউজ হচ্ছে। কিন্তু উন্নত প্রাণীবাচকের সাথে কিন্তু বিশেষ কিছু বচন, যেমন গণ, তারপরে মিনিট, মন্ডলী, বৃন্দ, সুধীবৃন্দ বলা হয় না, অতিথিগণ, অতিথিবৃন্দ, এগুলো শুধু উন্নত প্রাণীবাচক শব্দে ব্যবহার করা। উন্নত প্রাণীবাচক বলতে কি বোঝায় চ্যাট বক্সে বলেন, উন্নত প্রাণীবাচক কারা? চ্যাট বক্সে সবাই উত্তর দেন, চ্যাট বক্সে উত্তর দিতে হবে আপাতত, কারণ কি? কারণ অনেক সাউন্ড হবে, ঠিক আছে। হিউম্যান, এক্স্যাক্টলি, মানুষ। উন্নত প্রাণীবাচক মানে মানুষ, উন্নত, ঠিক আছে। মানুষ তোমরা জানো সৃষ্টির সেরা জীব। এবার হলো পুরুষ। পুরুষ দেখে, পুরুষ বলতে পুরুষ বা পক্ষ, ঠিক আছে,
পক্ষর প্রকারভেদ একরকম, পুরুষের প্রকারভেদ একরকম। এই জিনিসটা আমরা তো দেখেছিলাম, তাই না? এগুলো তো দেখছি রে, রূপতত্ত্ব দেখছি আমরা মোটামুটি। পক্ষ বলতে বোঝাচ্ছে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, এই বিষয়টা। দেখেন, বাক্য তত্ত্ব আজকে আমরা মেইনলি শুরু করব। আগের দিনের পড়া মোটামুটি আমরা নিছি বাক্য তত্ত্ব। ওকে, আর ইউ গাইস রেডি ফর দ্য ক্লাস? ক্লাসের জন্য প্রস্তুত সবাই? সবার কমেন্ট দেখতে চাই। আর ইউ অল রেডি? ওকে, চলেন শুরু করা যাক। তোমরা এখন শুরুতে দেখেছো ধ্বনিতত্ত্ব, ধ্বনি নিয়ে কাজ করে। রূপতত্ত্ব, আমি বলেছিলাম শব্দের সিম্পল যে রূপ, এটাকে বলা হয় রূপ। ঠিক আছে, এটার নাম হলো রূপ। সবচেয়ে সিম্পলেস্ট ফর্ম, ওইটাকে বলা হয় রূপ। আর এই যে বাক্য, এর নামের মধ্যে দেখো, এর নামের মধ্যেই বুঝতেছো এ কি নিয়ে আলোচনা করে। বাক্য নিয়ে আলোচনা, মানে এই চ্যাপ্টারটাতে মূলত বাক্য নিয়ে যত বিষয়গুলো আছে সকল কিছু আলোচনা করা হয়েছে। তবে তোমাদের বইতে অনেক বেসিক কিছু আলোচনা আছে। আমরা সামনের দিকে আমি এক্সট্রা যে জিনিসগুলো লাগবে এগুলো কিন্তু তোমাদেরকে আমি নিজের থেকেই পড়িয়ে দেবো, ঠিক আছে? এবং আরেকটা বিষয়, আগের এই রূপতত্ত্বের সঙ্গে একটা গাইড করে দেই। এই যে কিছু আইটেম দেখো, আমি বলি যে পুরুষ না, এটা আমি বলতেছি লিঙ্গ পরিবর্তন, ঠিক আছে? লিঙ্গ পরিবর্তন, তারপর বচন, এই দুইটা টপিক একটু খেয়াল করেন। বইয়ের অংশ শেষ করার পরে অবশ্যই যে কাজটা করতে হবে, এই যে সামনে পরীক্ষা আছে কিন্তু আমাদের, বইয়ের অংশ শেষ করার পরে যে কাজটা তোমাদের মাস্ট করতে হবে সেই জিনিসটা হইলো অবশ্যই ক্যাডেট কলেজ ভর্তি গাইড, বা তোমাদের কাছে যে গাইডটাই ফলো করো না কেন, বইয়ের বাইরে এক্সট্রা পড়তে হবে, ঠিক আছে? এক্সট্রা এক্সট্রা পড়তে হবে। বইয়ে কিন্তু এনাফ এক্সাম্পল নাই, বইয়ের গুলো গুরুত্বপূর্ণ অবশ্যই, ঠিক আছে, কিন্তু অবশ্যই কিন্তু এই দুইটা টপিক তোমাকে অবশ্যই এক্সট্রা পড়তে হবে, লিঙ্গ পরিবর্তন, বচন, ঠিক আছে? ওকে, এবার আমরা আসি বাক্যতত্ত্ব, বাক্য নিয়ে আলোচনা করব আজকের ক্লাসে। চলেন দেখি। ধ্বনি দিয়ে যে আলোচনা আমরা শুরু করেছিলাম, শব্দে এসে তা একটা নির্দিষ্ট রূপ লাভ করেছে, তাই না? শব্দ থেকে বৃহৎ একক হলো বাক্য। আমরা জানি কয়েকটা শব্দ মিলে কি তৈরি করছে, আমাদের বাক্য তৈরি করছে। ওকে, এখন পুরাটা আসছে না? হ্যাঁ, পুরাটা আসছে এখন। শব্দের চেয়ে বৃহৎ একক কি? বাক্য। বলতে পারে যে শব্দের চেয়ে বৃহৎ একক নিচে কোনটাই, লাইন টু লাইন কিন্তু ভালো মতো পড়তে হবে, ঠিক আছে? যেমন আমি পড়ালেখায় আনন্দ পাই, ঠিক আছে, পড়ার সঙ্গে লেখার অভ্যাস করা দরকার। এক জাতীয় বই সব সময় পড়তে ভালো লাগে না। এখন দেখেন, এক এক বাক্যের কিন্তু এক এক রকম গঠন আছে, এই ব্যাপারগুলো আমাদের বুঝতে হবে। প্রথমে আসেন বাক্যের পরিচয়। আমরা এক বা একাধিক শব্দ সাজিয়ে বাক্য তৈরি করতে পারি। এক শব্দ কিন্তু বাক্য, অথবা ওয়ান প্লাস, ঠিক আছে? একটা শব্দ কিন্তু বাক্য হতে পারে। বলেন তো একটা একটা বাক্যের উদাহরণ দাও চ্যাট বক্সে, যেটা শুধু একটা শব্দ আছে, দিতে পারবা? ইংলিশ ক্লাস কে ভালো মতো করছো দেখি, ইংলিশ ক্লাসেও আমি বুঝিয়েছি। চ্যাট বক্সে সবাই লিখেন যে একটা বাক্য একটা শব্দ দিয়ে কিভাবে হতে পারে। ইট গো। আরে ইংলিশে না, বাংলাতে। বাংলাতে হবে ওই রকমই ভাই। আমি ধরো বললাম যে পড়ো, ঠিক আছে, পড়ো। এই যে এইটা কি, এটাও কিন্তু একটা বাক্য হিসেবে পরিপূর্ণতা পাবে যদি এটা জায়গা মতো ইউজ করা হয়, ঠিক আছে? আমি বাড়ি গিয়ে ভাত খাবো, এখানে একটা পরিপূর্ণ বাক্য আমরা দেখতে পাচ্ছি। শব্দ যখন বাক্যে স্থান পায় তখন তার পরিচয় হয় ভিন্ন। বাক্যের শব্দকে বলে পদ। এই যে আমরা 8 প্রকার পদ পদ পড়েছি না, এই যে পদ আমরা কখন বলি, শব্দ এবং পদের মধ্যে পার্থক্য কি, এই জিনিসটা আজকে জেনে রাখবার, জীবনে ভুলবা না। শব্দ, তুমি র্যান্ডম একটা শব্দ দিলাম, ধরো আমি বললাম যে মোবাইল, এটা একটা জাস্ট র্যান্ডম শব্দ, এটা কিন্তু বাক্য না। কিন্তু আমি যখন বলবো যে আমি মোবাইল ফোন চালাই, আমি মোবাইল চালাই, তখন কিন্তু বাক্যে যখন ব্যবহার হবে একটা শব্দ, আচ্ছা চ্যাট করা বন্ধ করেন সবাই। বাক্যে যখন একটা শব্দ ব্যবহার হবে তখন কিন্তু ও কি করে বলুন তো, বাক্যে যখন শব্দ ব্যবহার হয় ওর একটা ডিউটি আছে, ওর একটা কাজ আছে নিজের, তাই না? আমরা দেখেছি নাউন হলো নামের কাজ করে, প্রোনাউন বা সর্বনাম কি নামের পরিবর্তে ইউজ হয়। এই যে এগুলো হলো কাজ। অ্যাডজেক্টিভ কি করে, এই যে নাউনকে মডিফাই করে বা নাউনের দোষ গুণ বোঝায়, বাংলায় ঠিক একইভাবে বিশেষণ তাই করে। সো যখন বাক্যের মধ্যে একটা শব্দ ব্যবহার হয় তখন কিন্তু ওই জিনিসটা হলো পদ। সো আমি র্যান্ডম একটা ওয়ার্ড দিলাম, বললাম যে এটা কোন পদ, এটা আসলে বলা কঠিন। কারণ কি, চা, শুধু চা যদি বলি, কল্পনা করেন, ঠিক আছে, এই জিনিসটা চা,
চা এটা কোন পদ? যদি নর্মালি বলে তুমি বলবা যে বিশেষ্য। এখন আমি বললাম যে আমি চা স্টলে গেলাম, চা স্টল বা আমি চায়ের দোকানে গেলাম, তখন কিন্তু এটা বিশেষণ হয়ে যাবে। তো তুমি একটা শব্দ যে একটা সবসময় অলওয়েজ একটা নির্দিষ্ট পদ হবে এটা কিন্তু বলা যায় না, ঠিক আছে? কখনোই তুমি বলতে পারবা না যে একটা শব্দ নির্দিষ্ট কোনো একটা পার্টস অফ স্পিচ। ওকে, আশা করি এটা ভুল হবে না। সো কখন একটা শব্দ পদ? যখন ওই শব্দটা বাক্যে ব্যবহার করা হয়েছে। আচ্ছা, আশা করি বুঝতে পারছেন। এখানে দেখি, এবং বাক্যে দেখেন শব্দগুলোকে যুক্ত করার জন্য কি ইউজ হয়? বিভক্তি ব্যবহার করা হয়। বিভক্তি কোনগুলো জানো? ধরো আমি, আমি একটা বাক্য লিখি, আমি আমি মায়ের কাছে যাব, ঠিক আছে? এই শব্দটা একটু খেয়াল করে, এই বাক্যটা খেয়াল করে। এখানে মা এর, মায়ের বলতে কি কোনো শব্দ আছে? মায়ের বলতে কিন্তু শব্দ নাই। শব্দটা হলো মা প্লাস এর, তাই না? এই যে এর বা র, এটা কেন যুক্ত হইল? এটা হলো বাক্যতে শব্দকে ব্যবহার করার জন্য, শব্দকে কানেক্টেড রাখার জন্য আমরা এর, তারপরে কে ইত্যাদি ওয়ার্ড ইউজ করি, থেকে, ঠিক আছে? এগুলো কিন্তু আমরা ইউজ করি। এইগুলো হলো বিভক্তি। বিভক্তির সামনে যখন আমরা কারক বিভক্তি পড়বো, বিস্তারিত পড়বো, মেইনলি জেনে রাখো যে বিভক্তি শব্দগুলোকে কানেক্টেড রাখতে সহায়তা করে, ঠিক আছে? ধরো রহিম, রহিম এটা কি বিশেষ্য। আমি যদি বলি আমি রহিমের থেকে এটা নিছি, রহিম এর, অথবা আমি রহিমকে একটি ফুটবল দিয়েছি, রহিম কে, এই যে কে, এটা কিন্তু পার্টিকুলার একা ব্যবহার না, এটা কিন্তু রহিমের সাথে বসছে, তাই না? রহিমকে কানেক্ট করার জন্য বাক্যতে। তো এই জিনিসটা হলো বিভক্তি। এই যে বিভক্তি করছিল, এই যে বিভক্তি দেখেন। ধরো, আর যদি কোনো শব্দে কোনো বিভক্তি না থাকে, যে যেখানে বিভক্তি দেখা যায় না সেখানে একটি শূন্য বিভক্তি কল্পনা করতে হবে। যেখানে বিভক্তি নাই, ওখানে যদি বলা হয় এখানে কোন বিভক্তি আছে, তখন তোমাকে বলতে হবে যে এখানে শূন্য বিভক্তি আছে। এটা কি সবসময় বাক্যের শেষে হবে? কোনটা বলেন তো, কোনটা? আরিশা একটু বলো তো কোনটা। না, বাক্যের শেষে কেন হবে অলওয়েজ? বিভক্তি বাক্য শব্দের মাঝেও ইউজ হয়, মানে বাক্যের মাঝে কোনো শব্দ, যে কোনো শব্দতে ব্যবহার হতে পারে, ঠিক আছে? এর অনেক ব্যবহার আছে। 7 প্রকার বিভক্তি পরে পড়বো আমরা ওইটা। বাক্য গঠনটা আগে দেখি। বাক্যের টাইপস, ঠিক আছে? টাইপস, কয় টাইপের বাক্য আছে, কি এগুলো নিয়ে আমাদের আজকের এই চ্যাপ্টারটা। আমরা, আপনারা দেখতে পাচ্ছেন 1 নম্বর কি বিবৃতিমূলক। ইংরেজিতে আমরা অ্যাসার্টিভ পড়েছি না? যেখানে কোনো বর্ণনা দেওয়া হয় বা স্টেটমেন্ট দেওয়া হয়, হতে পারে সেটা হ্যাঁ বোধক বা হতে পারে না বোধক। তারপরে দেখো জিজ্ঞাসাবোধক, বলেন তো এটা ইংরেজির কোনটা? এটা হলো ইন্টারোগেটিভ, ঠিক আছে? ইন্টারোগেটিভ সেন্টেন্স। সেন্টেন্সের প্রকারভেদ খুব গুরুত্বপূর্ণ টপিক কিন্তু, মিনিং অনুযায়ী এবং স্ট্রাকচার অনুযায়ী দুইটাই, ঠিক আছে? তারপরে দেখেন বিস্ময়বোধক হলো এক্সক্লেমেটরি, এক্সক্লেমেটরি। আর অনুজ্ঞাবাচক হলো কোনটা বলেন তো? ইম্পারেটিভ। তুমি একটা জিনিস খেয়াল করতে পারো, এখানে ইংলিশের একটা টাইপ নাই বাংলায়, কোনটা বলেন দেখি, পারেন শুনে। ইংরেজিতে আমরা একটা টাইপ পড়ি যেটা বাংলাতে আমরা পাচ্ছি না, বলেন তো কোনটা? আমি সবগুলো কিন্তু লিখেছি, ইংরেজি 4টা লিখেছি, ইংরেজি কিন্তু 5 প্রকার মিনিং অনুযায়ী। এক্স্যাক্টলি, অপটেটিভ। কারণ অপটেটিভটাও এই অনুজ্ঞার মধ্যে, ঠিক আছে? বাংলায় যে অপটেটিভ যে টাইপের যে সেন্টেন্স গুলো হয়, ওইগুলোকেও অনুজ্ঞার মধ্যেই ধরা হয়। সো কনফিউজ হওয়ার কিছু নাই, এই অনুজ্ঞাবাচকের মধ্যে অপটেটিভ টাইপের সেন্টেন্সটাও কিন্তু হবে, মানে দোয়া প্রার্থনা এগুলো বোঝাইলেও বাংলাতে ওইটা অনুজ্ঞাবাচক বাক্যই হবে, ঠিক আছে? এভাবে মিলিয়ে মিলিয়ে পড়লে কিন্তু তোমার ইংরেজি এবং বাংলা একসাথে পড়া হয়ে যাচ্ছে, বুঝছো? এবার দেখেন, সব বিবৃতিমূলক বাক্যতে বুঝেছো হ্যাঁ বোধক হতে পারে, না বোধক হতে পারে। যেমন আমি কাজটা করছি, আজকে ক্লাসটা ধরো তুমি করলে, পরের দিন গিয়ে বলবো আমি অল্প স্যারের ক্লাসটা করেছিলাম, এটা হ্যাঁ বোধক। আর যদি ধরো করো নাই, আগামীকাল গিয়ে বললে যে আমি অল্প স্যারের ক্লাসটা করি নাই, এখন তুমি একটা ইনফরমেশন দিচ্ছ। ইনফরমেশন কিন্তু হ্যাঁ বোধক হতে পারে, আবার না বোধকও হইতে পারে। সো তুমি বুঝতে পারতেছো যে এখানে উত্তরটা, উত্তর বলতে কি এই দুইটাই হবে আপনাদের বিবৃতিগুলো বাক্য। এখানে মূলত একটা ইনফরমেশন দেওয়া হয়, এখানে কোনো কোশ্চেন করা হয় না, এখানে কোনো বিস্ময় প্রকাশ করা হয় না, এখানে কোনো আদেশ নিষেধও করা হয় না। ক্লাসের বাইরে অপ্রয়োজনীয় কোনো আলাপ, নাইস টু মিট ইউ বা এনিথিং, এগুলো কোনো ক্লাসে হবে না, ঠিক আছে? মানে চ্যাট বক্সে হবে না।
এরপরে দেখেন জিজ্ঞাসাবোধক বাক্য, আমরা জানি জিজ্ঞাসা করা হয় যখন, প্রশ্ন বাক্য বা জিজ্ঞাসাবোধক বাক্য দেখুন, যেমন তুমি কি ভাবছো, আজ কি তোমার স্কুল খোলা, আপনি চা খাবেন কি, এই যে এই বিষয়গুলো সব জিজ্ঞাসাবোধক। তারপরে দেখো বিস্ময়বোধকে, যেখানে বিস্ময় প্রকাশ পায় এবং লাস্টে কি মানে এই চিহ্ন পায়, তাই না? জিজ্ঞাসাবোধকে প্রশ্নবোধক চিহ্ন থাকে। এগুলো আমরা ছোটবেলায় পড়ছি, একদম ইংলিশে পড়ছি। তারপর অনুজ্ঞাবাচকের ক্ষেত্রে দেখো, অনুজ্ঞাবাচক হলো যেখানে অনুরোধ হতে পারে, আদেশ হতে পারে। দেখো প্রার্থনা ইনক্লুডেড, দেখছো? ইংরেজিতে কিন্তু এই প্রার্থনা আর আশীর্বাদ হয়ে যেত অপটেটিভ, কিন্তু বাংলাতে কিন্তু এই দুইটা এর মধ্যেই ইনক্লুডেড। ঠিক আছে? সো দেখো, বইটি আমাকে পড়তে দাও না, মানে এটা কি, দাও, মেনলি বোঝাচ্ছে যে দাও। ঠিক আছে? তারপর ক্লাসে কথা বলবে না, এটাও একটা নেগেটিভ, মানে নিষেধ বোঝাচ্ছে। বাংলাদেশ চিরজীবী হোক, এটা ইংরেজিতে হলে লং লিভ বাংলাদেশ যদি বলতে, মে বাংলাদেশ লিভ লং, এরকম যদি বলতা, ওইটা হয়তো অপটেটিভ, কিন্তু বাংলার ক্ষেত্রে এটা অনুজ্ঞাই হবে। মনে থাকবে? এবার দেখেন স্যার, এটা তো না না না, একটা ব্যাপার আছে। এক্সক্লেমেটরি হলো আবেগ, বিস্ময় ইত্যাদি বোঝায়। আমি বললাম যে আরে পড়তে দাও না ভাই, ঠিক আছে, বাট এখানে কি বোঝাচ্ছে? এখানে কি বিস্ময় বোঝাচ্ছে বা আবেগ বোঝাচ্ছে বলতো? ধরো তোমাকে, তোমার ফ্রেন্ড তোমাকে ডিস্টার্ব করছে, তুমি বললে যে আরে পড়তে দে ভাই, ঠিক আছে, এটা কিন্তু তুমি আসলে তাকে কি বলতেছো, তাকে আদেশ করতেছো বা তাকে ইনস্ট্রাকশন দিচ্ছ যে আরে ভাই পড়তে দাও, দাও, এই যে ধরো চলো, দাও, খাও ইত্যাদি আদেশ নিষেধ সবকিছু কিন্তু, ও এক্সক্লেমেটরি মার্ক থাকলেই কিন্তু হবে না, তোমাকে বাক্যের অর্থটা ভাবতে হবে। ঠিক আছে? ওখানে এক্সক্লেমেটরি মার্ক এই জন্যই দিচ্ছে যে ভাবতে হবে তোমাকে। ওকে? মেইনলি দেখো, আমি যদি বলি কি সুন্দর পাখি, কি সুন্দর প্রকৃতি, ওইটা হবে কিন্তু আপনাদের বিস্ময় সূচক। কিন্তু আপনি যদি বলি যে আরে এটা দাও না, আরে ভাতটা দিছি এতক্ষণ আগে, তুমি খাও না, মানে জিনিসটা খাও না, এভাবে, এরপরে যদি বিস্ময় সূচক থাকেও, এটা কিন্তু ইম্পারেটিভ বা অনুজ্ঞাবাচক হবে। বিভক্তি এক্সামে এভাবে আসবে না, শোনেন, বিভক্তি আমি ডিটেল পড়াই নাই, তোমাদের বই যতটুকু আছে এটুকু জাস্ট দেখিয়ে দিয়েছি। এই এক্সামে বিভক্তি আসবে না। বিভক্তির প্রকারভেদ জানতে হবে, কারক এবং বিভক্তি নির্ণয় আসতে পারে, ঠিক আছে, এক্সট্রা যদি প্রশ্ন দেয়, যদিও সিলেবাসে একদম ক্লিয়ারলি বলা নাই, বাট আসতে পারে। বাগর্থ হলো অর্থের আলোচনা, মনে থাকে যেন, ঠিক আছে? বাগর্থ কি? অর্থের আলোচনা। আমি যদি কোয়েশ্চেন করি ব্যাকরণের কোন অংশে অর্থ নিয়ে আলোচনা করা হয়, ঠিক আছে, তো লিখতে পারবে না? যদি বলি ব্যাকরণের কোন অংশে অর্থ নিয়ে আলোচনা করা হয়, বাক্যের অর্থ, কোন শব্দের অর্থ, ইয়েস, বাগর্থ। অর্থ নিয়ে আবার আলোচনা কি আছে? তুমি তো বলতে পারো যে অর্থ নিয়ে জানলেই তো হলো, কিন্তু অর্থ আসলে সবসময় সেম ভাবে ইউজ হয় না, ঠিক আছে? দেখো, ভেঙে পড়া, ভেঙে পড়া মানে কি, কোনো কিছু ব্রেক হয়ে ভেঙে পড়া, তাই তো? কিন্তু আমি যদি বলি যে আমার মাথায় আকাশ ভেঙে পড়লো, মানে কি? আমার মাথায় আকাশ ভেঙে পড়া মানে আমি অনেক শকড হয়েছি। দেখো, লিটারাল মিনিং কিন্তু আমি ইউজ করলাম না, একটা বাক্যের দুই টাইপের মিনিং আছে, ঠিক আছে? লিটারাল মিনিং, আরেকটা হলো প্র্যাকটিক্যাল, জাস্ট শেখানোর জন্য, ঠিক আছে, তুমি নোট করতে পারো বা শেখার জন্য জানতে পারো। লিটারাল মিনিং আর প্র্যাকটিক্যাল মিনিং, ঠিক আছে? একটা হলো, বাংলাতে দেখো আমি লিখে দিচ্ছি, একটা হলো শাব্দিক অর্থ, মানে শব্দ অনুযায়ী ওটার অর্থ কি। ধরো আমার মাথায় আকাশ ভেঙে পড়লো, এটা শাব্দিক অর্থ বলতে বোঝাইতেছে মাথার উপরে যে আকাশটাকে আমরা দেখি, স্কাই, স্কাই হইলো টুকরা টুকরা হয়ে ভেঙে আমার মাথার উপর পড়ছে। বাট এটা তো আসলে না, তাই না? এটা তো অ্যাকচুয়ালি হয় নাই। এবার দেখেন, আমাদের প্র্যাকটিক্যাল মিনিং হলো ব্যবহারিক অর্থ, এটা হলো ব্যবহারিক অর্থ, ঠিক আছে? ব্যবহারিক বলতে এটার শব্দের বাইরে গিয়ে আমাদেরকে বোঝানো হচ্ছে যে এটার আসলে কি অর্থ প্রকাশ পেয়েছে। যেমন আকাশ ভেঙে পড়লো, এটা যে আসলে শক্ট বোঝাচ্ছে, এটা আমি কিভাবে বুঝবো বলো তো? কোন অর্থের মাধ্যমে আকাশ ভেঙে পড়লো মাথার উপরে, এই ব্যাপারটার অর্থ আমি কোন অর্থতে বুঝবো, লিটারাল মিনিং এ নাকি প্র্যাকটিক্যাল মিনিং এ, বলো? দেখি চ্যাট বক্সে জানাও। একজন লিখেছে বাক্যতত্ত্বের ইংরেজি কি, যদিও এটা কিন্তু একদম ইম্পর্টেন্ট প্রশ্ন না, বাট এটা হলো সাইনট্যাক্স, ঠিক আছে? ইয়েস, প্র্যাকটিক্যাল, লিটারাল মিনিং না মুনিফ,
আকাশ ভেঙে পড়লো তুমি কি লিটারাল মিনিং দিয়ে বোঝো, শাব্দিক অর্থ দিয়ে বোঝো? শাব্দিক অর্থ দিয়ে বোঝালে তো বোঝাবে যে আকাশ ভেঙে ভেঙে টুকরা হয়ে পড়লো, আসলে তো ওইটা বোঝাচ্ছে না, তাই না? ওকে, এবার আমরা দেখি, দেখেন সম শব্দ, ঠিক আছে, মেইনলি এটার আরেকটা নাম হলো সমুচ্চারিত শব্দ। এখানে এক অর্থের দুইটা শব্দ বোঝানো হয় না, দেখো একই টাইপের উচ্চারণ কিন্তু দুইটা আলাদা শব্দ এরকম আছে না, এই জিনিসগুলো হলো সমুচ্চারিত শব্দ বা সম শব্দ। যেমন তুমি দেখতে পাচ্ছ যে কুল, ঠিক আছে, এটা হলো কুল বলতে এখানে কুল বড়ই বোঝাইছে, তাই না? বড়ই খেয়েছো তোমরা? কুল বড়ই খেয়েছো? বলেন তো। ইয়েস, ইয়েস, হ্যাঁ খেয়েছেন। আর যখন আমি দীর্ঘকার দেব, উচ্চারণ কিন্তু সেম থাকছে, বাট এখানে পার বোঝাচ্ছে, নদীর পার বোঝাচ্ছে, ঠিক আছে। সো এই ব্যাপারগুলো কিন্তু খুবই কেয়ারফুলি থাকতে হবে, যে বানান খেয়াল রাখতে হবে, ওকে? বানান ভুল করা যাবে না, কোনোভাবেই যাবে না। ওকে, তারপরে দেখেন আরো কিছু আছে, যেমন প্রীতি, একটা হলো কাজ, তয়রস্যি, আর তয়দর্ঘী হলো কি কৃতি, শিক্ষার্থী বলে না সফল, ওইটা হলো তয় দীর্ঘই। বইয়ের প্রতিটা উদাহরণ ভালো মতো জানতে হবে, এবং এগুলো কিন্তু এক্সট্রা করে তোমাদের পড়তে হবে। তোমাদের যে ক্যাডেট কলেজ ভর্তি গাইড আছে, এখান থেকে কিন্তু এক্সট্রা জিনিসগুলো পড়তে হবে। ইয়ে স্কুল বংশ অর্থে ইউজ হয়, এক্সেলেন্ট, একজন উদাহরণ দিয়েছে স্যার, কুল তো, আরে কুল তো কোল্ডও বোঝায়। আরশ, এটা কি তুমি ইংলিশ পড়তেছো? ইংলিশ না, তাই না? ইংলিশে আমরা জানি যে না, তবে জিনিসটা ভালো, হিউমারটা ভালো, ঠিক আছে। কুল, কুল মানে কি কোল্ড বোঝায়। কুল বলতে কি মানুষ অনেক কুল হয় না? আমাদের এক স্মার্ট টিচার ছিল, আমরা বলতাম যে স্যার তো অনেক কুল। সো ওনাকেও কিন্তু কি তুমি বলতে পারো যে এটা হলো সমুচ্চারিত, ঠিক আছে, মনে মনে ভেবে নিতে পারো। তারপর দেখো সমার্থক শব্দ, দেখো সমার্থক মানে সম যোগ অর্থ, মানে যাদের অর্থ সমান বা অর্থ সেম, সমান বলতে কি বুঝিয়েছে, অর্থটা সেম। ওকে, সাউন্ডটা কেমন যেন লাগছে, ওয়াই? আচ্ছা দেখো, ঠিক আছে, ঠিক আছে। ওকে, দেখেন কুল বলতে শান্ত, আচ্ছা এটা না। দেখো এবার সমার্থক শব্দ পড়ছিলাম, একই যখন অর্থ, ঠিক আছে, দুইটা আলাদা শব্দ বাট অর্থ এক। যেমন কপালের সমার্থক দেখো ভাল অথবা ললাট, ঠিক আছে, এটা কিন্তু ভালো না, এটা কিন্তু ভাল, ঠিক আছে। তারপরে দেখো কান, কর্ণ, শ্রুতিপদ, শ্রবণেন্দ্রিয়, এই যে এগুলো যা যা আছে, ঠিক আছে, মানে এখানে অপর পাশে যা আছে আগের শব্দটার কি সেই অর্থ বোঝায়। যেমন সূর্যের প্রতিশব্দ আছে, আচ্ছা আমার নামের অর্থ কি জানো? আমার নাম কিন্তু সূর্যের প্রতিশব্দ। অর্কের একটা সমার্থক শব্দ কি হতে পারে? সূর্য হতে পারে, রবি হতে পারে, তাই না? প্রভাকর হতে পারে, ইত্যাদি, এরকম অনেক আছে। সবগুলো বেসিক যে সমার্থক শব্দগুলো, এগুলো কিন্তু তোমাদের প্রয়োজন হবে, ভালো রকম প্রয়োজন হবে। ওকে, দেখেন এগুলো করতে হবে, প্লাস কি আমি তোমাদেরকে দাগিয়ে দিই, এখানে এক্সট্রা পড়তে হবে যখন এগুলো শেষ করবে, আগে বইয়েরটা শেষ করবে, ঠিক আছে, তারপরে তোমাকে এক্সট্রা পড়তে হবে কিসের থেকে, যে ক্যারেট কলেজ ভর্তি গাইড আছে অথবা আমাদের বাংলা যে বইটাই আছে, সেটা থেকে কিন্তু তোমাদেরকে এক্সট্রা অবশ্যই পড়তে হবে। এই যে সমার্থক শব্দ, বিপরীত শব্দ, এগুলো সব কিন্তু আসে। এই যে প্রাকৃতিক বিষয় কি, এগুলো থেকে বেশি আসে। এখানে সূর্যটা সূর্য আর চাঁদ অ্যাড করে দিতে পারো, আকাশ, গাছ, জল, পাহাড়, মেঘ, ঠিক আছে, এগুলোর কিন্তু সমার্থক শব্দ গুরুত্বপূর্ণ। এখানে আরো দুইটা অ্যাড করে দিতে পারেন, সূর্য, আহ চাঁদ, ঠিক আছে, তারপরে নদী, যে প্রাকৃতিক যে বিষয়গুলো আছে, এগুলো সমার্থক শব্দ ইউজুয়ালি ক্যারেক্ট করে জেনারেশন টেস্ট বা বাচ্চাদের সাথে যখন বাচ্চাদের রিলেটেড কোনো পরীক্ষায় তোমাদের বয়সী এরকম এখানে বেশি আসে। তারপর বিপরীত শব্দ একদম ঠিক সমার্থক শব্দের উল্টা, ঠিক আছে, যখন শব্দ দুটিকে একে অন্যের বিপরীতার্থ কখন বলা হয়, যখন বিপরীত অর্থ প্রকাশ করে, বিপরীতার্থ, ঠিক আছে, এটা যদি ভাঙ কি হবে, বিপরীত যোগ অর্থ, ঠিক আছে, বিপরীতার্থ যদি বলি। এবার দেখেন কম, এর ঠিক অপোজিট কি বেশি, অল্প, অধিক, এই যে এরকম যা আছে দেখো, অতীত, বর্তমান, বড়, ছোট, আকাশ, পাতাল, এরকম সকলগুলো কিন্তু আয়ত্ত থাকতে হবে বইয়ের। তারপরে দেখি রূপক, রূপক কি জিনিস, ঠিক আছে, এই জিনিসটা গুরুত্বপূর্ণ, ভালো বুঝতে হবে, একটু ভালো মতো পড়ে। অভিধানে শব্দের একটি অর্থ থাকে, অভিধানে কি থাকে, শব্দের একটি
অর্থ থাকে, কিন্তু ব্যবহারের সময় দেখা যায় তা সে অর্থে ব্যবহার হচ্ছে না। এই যে রূপক অর্থে ব্যবহার করা, ঠিক আছে? তুমি এই গানটাকে উদাহরণ হিসেবে দেখতে পারো। আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের মোদের রাজার সনে মিলবো কি সত্যে। একদম ছোটবেলা যারা গান শিখেছো বা শিখো, তোমরা জানো যে একদম ছড়া গান শেখানোর পরপরই মানে এই গানটা শেখানো হয়, তাই না? এখন দেখেন, এখানে আমরা সবাই রাজা। একটা গ্রামের সবাই কি রাজা হওয়া সম্ভব? আগের যুগের কথাই চিন্তা করো, রাজা কয়জন থাকতো? রাজা কিন্তু একজন, তাই না? রাজা আসলে একজন। বাট প্রজাদের রাজা মিন করতেছে কি অর্থে? এই যে রূপক অর্থে, ঠিক আছে, রূপক অর্থে। দেখো, অভিধান শব্দের যেমন তুমি এই এক্সাম্পলটা নিতে পারো যে পতন একটি শব্দ। পতন মানে কি? ফল, তাই না? পড়া, উপর থেকে নিচে চ্যুতি, ঠিক আছে, মানে পড়ে যাওয়া, খসে পড়া। কিন্তু আমরা যখন বলি 69-এর গণ আন্দোলনে পাকিস্তানি এক নায়ক আইয়ুব খানের পতন হয়েছে, ঠিক আছে, এটা মানে কি বুঝাইছে? আইয়ুব খান কি স্লিপ খেয়ে পড়ে গেছে মেঝেতে? আসলে এটা বোঝাচ্ছে না, তাই না? আইয়ুব খানের ক্ষমতা শেষ হয়ে গিয়েছে, এই ব্যাপারটা বোঝাচ্ছে। বাট কোন ওয়ার্ড ইউজ করা হয়েছে? ওয়ার্ডটা ইউজ করা হয়েছে কি উদ্দেশ্যে বলেন তো? না, গানটা ইম্পর্টেন্ট না, গানটা তোমাকে মুখস্থ করতে হবে না, ঠিক আছে, এটা ব্যাকরণ তো। দেখো, পতন হয়েছে বলতে বোঝাচ্ছে যে ফল বা ক্ষমতা থেকে পতন, ঠিক আছে, ক্ষমতা থেকে। এটা কি অর্থে ইউজ হয়েছে? ক্ষমতা থেকে অপসরণ, ঠিক আছে, অপসরণ মানে একদম রিজিগনেশন, ঠিক আছে। তো পতন হয়ে গিয়েছে। তো এটা কিন্তু উপর থেকে নিচে পড়া অর্থ না, এখানে বলতে শেষ হওয়া বা সমাপ্ত হয়, শেষ হয়েছে, হয়েছে, ঠিক আছে। তো এই জিনিসগুলো বুঝতে হবে, রূপকের অর্থ বুঝতে হবে। এখানেও গানটি রাজা শব্দটা ব্যবহার করা আছে কোন জায়গায়, এটা লিটারাল মিনিং, কোন জায়গায় এটা রূপক অর্থ। দেখো, আমরা সবাই রাজা, এখানে এটা রূপক অর্থ, ঠিক আছে। আমরা নই বাঁধা নই দাসের রাজার দাসের দাসত্বে। এই যে, এই যে দেখো, নইলে মোদের রাজার সনে মিলবো কি সত্যি, এই যে এই রাজা কিন্তু রিয়াল রাজা, ঠিক আছে। কিন্তু এই যে আমরা সবাই যে রাজা, এই রাজাটা রূপক অর্থে রাজা। আশা করি বুঝতে পারছেন এটা। এবার দ্বিরুক্ত শব্দ, ঠিক আছে। দ্বিরুক্ত শব্দ খুবই ইন্টারেস্টিং একটা বাংলার। কেন বলছি ইন্টারেস্টিং, এটাও বুঝবেন। দ্বিরুক্ত শব্দ কি আমরা আপনার পড়েছি? দ্বিরুক্ত শব্দ আমরা কি পড়েছি আগে? নিশ্চয়ই আপনারা বইয়ে পড়েছেন, তাই না? রূপক শব্দের অর্থ আরো জিজ্ঞেস করেছে, রূপক শব্দের অর্থ কি স্যার? রূপক শব্দের অর্থ হলো মেটাফোর, ঠিক আছে। ইংরেজিতে যদিও তোমাদের নাই, বাট রূপক শব্দের অর্থ কি? এই যে দেখতে পাচ্ছেন, এই রূপক অর্থকে বলা হয় মেটাফোরিক মিনিং, ঠিক আছে, মেটাফোর। তারপরে দেখেন তিরুক্ত শব্দ। তিরুক্ত শব্দ দেখো, দ্বি মানে কি বলতো? দ্বি মানে হলো দুই, আর উক্ত মানে উচ্চারণ হয়েছে, ঠিক আছে, উচ্চারণ করা হয়েছে, এরকম। মানে যে শব্দটা দুইবার উচ্চারিত হয়েছে তাকে আমরা ইনফ্যাক্ট বলছি কি? দ্বিরুক্ত, ঠিক আছে। অনেকে বিস্তারিত পড়েছেন, অনেকে হালকা পাতলা বলেছেন, কোনো সমস্যা নেই। দ্বিরুক্ত শব্দ আমরা কেন ইউজ করি? দেখো, আ- মানে বইয়ের কথা বাদ, আমার কথাটা বোঝার চেষ্টা করো। আমি যখন বলি যে আমার জ্বর হয়েছে, তার মানে কি আমার আসলেই পুরোপুরি জ্বর হয়েছে, তাই না, একদম শিওর। কিন্তু আমি যখন বলবো যে আমার জ্বর জ্বর লাগছে, একটা জিনিস খেয়াল করেন ভালো মতো, একটু লিখে বুঝাই তোমাদের, তাহলে সুবিধা হবে। তোমাদের কিন্তু নেক্সট এক্সামে তাহলে অনেক কিছু আসতে পারে, ঠিক আছে, অনেক কিছুই কিন্তু আসতে পারে। সো কেয়ারফুল। একটু বোর্ডে তোমাদেরকে লিখে বোঝাই দীপ্ত শব্দটা। দীপ্ত শব্দ খুব গুরুত্বপূর্ণ একটা টপিক কিন্তু। দেখেন, আমি যখন বলবো যে আমার জ্বর হয়েছে, এটা একটা বিষয়। আর আমি ধরো বললাম যে আমার জ্বর জ্বর লাগছে, এই দুটোর মধ্যে পার্থক্য কি বলতো? চ্যাট বক্সে বলে, কে পারবে? যে পারেন না তাও সমস্যা নেই, আজকে পেরে যাবে, ঠিক আছে, আজকে শিখে যাবে। দুইটা ওয়ার্ড দেখতে পাচ্ছ, আমার জ্বর হয়েছে, আর একটা হলো আমার জ্বর জ্বর লাগছে। খেয়াল করে দেখো, আমার জ্বর হয়েছে মানে এই জ্বরটা, এটা হলো
শিওর জ্বর, তাই না? একদম হয়ে গিয়েছে, বাট আমার জ্বর জ্বর লাগছে, মানে এখানে এখানে হয় না, ঠিক আছে, পুরাপুরি হয়নি, হয়নি ফুললি, ঠিক আছে, ফুললি অর্ডার লিখলাম, ফুললি হয়নি, এখানে কম জ্বর বোঝাচ্ছি, ঠিক আছে, কম কম, বা এই যে কম কম বলতে আমি বুঝাচ্ছি স্বল্পতা, ঠিক আছে, স্বল্পতা মানে কি, কোন জিনিসের কম হওয়ার অবস্থাকে বলা হয় স্বল্পতা। তো বুঝতে পারতেছেন বিরুক্ত শব্দ কিভাবে অর্থে প্রকাশ ফেলে, মানে প্রভাব ফেলে, এটা কি বুঝতে পারতেছেন? হ্যাঁ, একটা হলো শিওর ফিল হওয়া। আর তুই তো দেখেই বুঝতে পারছিস যে এটা দ্বিরুক্ত শব্দ, কারণ এখানে দুইবার ইউজ হয়েছে জ্বর ওয়ার্ডটা, তাই না? যেখানে ওয়ার্ডটা দুইবার ব্যবহার হবে ওইখানে কিন্তু দ্বিরুক্ত শব্দ, কিন্তু অর্থে কি প্রভাব ফেললো এটা আমাদের চিন্তা করতে হবে, ব্যাকরণ কিন্তু চিন্তা করে পড়তে হবে। জ্বর জ্বর লাগছে মানে কিন্তু তুমি বুঝতেছো যেমন জ্বর আসে নাই, বাট একটু হালকা হালকা জ্বর জ্বর লাগছে। এক্স্যাক্টলি। তো এই ব্যাপারটা কিন্তু গুরুত্বপূর্ণ। ওকে, তারপরে দেখেন আমাদের এই যে বহুত্ববাচক, বহুত্ববাচক বলতে এখানে অনেক বোঝাচ্ছে, ঠিক আছে, বহুত্ববাচক বলতে অনেক বোঝাইতে দীর্ঘ শব্দ ইউজ হয়, যেমন সাদৃশ্য বা মিল বোঝাতে দীর্ঘ শব্দ আবার ইউজ হয়, যেমন দেখো নিবু নিবু, পরো পরো, কাট কাট। তারপর আমরা দেখো বহুত কিভাবে গাড়ি গাড়ি, হাড়ি হাড়ি, হাড়ি হাড়ি মিষ্টি নিয়ে আসলো, এরকম আমি বললাম যে হাড়ি হাড়ি মিষ্টি নিয়ে আসা হয়েছে, তখন কিন্তু এটা বহুত্ব বা আধিক্য বা অনেক, ঠিক আছে। সংযোগ বোঝাতে, মানে কানেকশন, এখানে কি সংযোগ বলতে কি কানেকশন বোঝানোর উদ্দেশ্যে লিখলাম, ঠিক আছে। কানেকশন বোঝাতে কিভাবে, চোখে চোখে, পিঠে পিঠে, হাতে হাতে। আমি বলি না যে ধরো আমি আমার খালার হাতে হাতে মানুষ হয়েছি, যদি বলি ওয়ার্ডটা, মানে কি খালা আমাকে কি অনেক নিজে গড়ে মানুষ করছেন, এভাবে বুঝাচ্ছে। তারপরে ক্রিয়ার অসম্পূর্ণতা, অসম্পূর্ণ মানে কি, মানে কোনো কিছু কমপ্লিট না, ঠিক আছে, যেতে যেতে, বলতে বলতে, আমি বললাম যে আমি ক্লাস নিতে নিতে এরকম হতো, নিতে নিতে মানে কি, মানে ক্লাসটা এখনো হয় নাই, পরিপূর্ণ হয় নাই, বাট অসম্পূর্ণতা বোঝাতে। এখান থেকে প্রশ্ন আসতে পারে কিভাবে জানো, কোন অর্থে দ্বিরুক্ত হয়েছে, কোন অর্থে, এটা বুঝতে হবে। ধরো তোমাকে একটা বাক্য দিলাম এই দ্বিরুক্ত শব্দগুলো দিয়ে, তোমাকে তখন জিজ্ঞেস করা হতে পারে যে এই নিচের বাক্যে দ্বিরুক্ত শব্দটা কোন অর্থে ব্যবহার হয়েছে, তখন কিন্তু তোমাকে অ্যান্সার করতে পারতে হবে, ঠিক আছে, হয় বহুত্ববাচক হিসেবে, সাদৃশ্যবাচক হিসেবে, সংযোগ অর্থে, ক্রিয়ার অসম্পূর্ণতা বোঝাতে, অথবা প্রকার বোঝাতে, কি বোঝাতে ইউজ হয়েছে, ঠিক আছে। তো এটা কিন্তু গুরুত্বপূর্ণ, দ্বিরুক্ত শব্দের খুবই গুরুত্বপূর্ণ এই জিনিসটা, এই চারটা। ওকে, পারবেন তো? শব্দ দ্বিত্ব আর দ্বিরুক্ত শব্দ একই, ঠিক আছে, শব্দ দ্বিত্ব আর দ্বিরুক্ত শব্দ কিন্তু সেম, ওনাই যায়। এক্স্যাক্টলি, মুনিম ঠিক বলছে, জ্বর জ্বর মানে হলো জ্বর এখনো আসেনি, বাট জ্বর দ্বারা আসল একদম জ্বর বোঝাচ্ছে, এক্স্যাক্টলি, এটাই আমি তোমাদের বুঝাচ্ছিলাম। তো দীর্ঘ শব্দের কিন্তু খালি ওইটা জ্বর জ্বরের একটাই উদাহরণ না, এগুলো কিন্তু উদাহরণ, এগুলো আসলেও যেন তুমি বলতে পারো যে কোন অর্থে ইউজ হয়েছে। তারপর দেখো প্রকর্ষ অর্থে, চেঁচা চেঁচামেচি, ধরাধরি, হাঁকাহাঁকি, তো এগুলো প্রতিটা মুখস্থ থাকতে হবে, ঠিক আছে, এগুলো কিন্তু তোমার দেখলে যেন মনে থাকে, যে মুখস্থ থাকে, যে এটা দেখলেই বুঝতে পারো যে কোন অর্থে ইউজ হয়েছে। এরপরে দেখো পারিভাষিক শব্দ, পারিভাষিক শব্দ কোনগুলো জানেন, বিশেষ অর্থ বহন করে এমন শব্দগুলো হলো পারিভাষিক শব্দ। দেখেন যে ভাষার অর্থগুলো, যে শব্দগুলোর অর্থগুলো বাংলা ভাষায় ছিল না, মেইন কনসেপ্টটা বোঝার চেষ্টা করো, বইও এভাবে লেখা নেই, যে শব্দের অর্থগুলো বাংলা ভাষায় ছিল না, কিন্তু আমরা এগুলোর সাথে পরে পরিচিত হয়েছি, তো আমাদের কি বাংলা ভাষায় তো অর্থ লাগবে একটা, তাই না, বাংলা ভাষায় তো বলতে পারতেছো না যে এরোপ্লেন, এরোপ্লেন তো ইংরেজি শব্দ একদম ক্লিয়ার বুঝতে পারতেছো। সো দেখো জ্ঞান বিজ্ঞান চর্চায় এমন কিছু শব্দ পাই যেগুলোর সঙ্গে আমরা পরিচিত নই, মানে কি এটা কি বুঝেছে, বাংলায় নেই, ঠিক আছে, বাংলায় নাই এমন শব্দ, বাংলায় নেই এমন শব্দ, বুঝছেন? এগুলোর বাংলা সমার্থক শব্দ অনেক সময় পাওয়া যায় না, মানে নাই, এক্স্যাক্টলি পাওয়া যায় না, না, এগুলোকে যখন আমরা অর্থ তৈরি করে নিতে হয়েছে, এগুলো হলো সমার্থক শব্দ হয়েছে, ঠিক আছে। ধরো এরোপ্লেন, এরোপ্লেন আবিষ্কার হয়েছে কোথায়, অবশ্যই বিদেশে, বাংলাদেশে হয় না, এটা শিওর, ফর শিওর, তাই না? এরোপ্লেন এই যে আবিষ্কার হলো, এর আগে এরোপ্লেন আবিষ্কার হওয়ার আগে নিশ্চয়ই বিমান ছিল না, তাই না? একটু চিন্তা করো, এরোপ্লেন যখন আবিষ্কার হয়েছে তখন কিন্তু এই দেশের মানুষ এরোপ্লেন দেখে নাই, তখন কিন্তু বিমান ছিল না, পারিভাষিক শব্দ একদম লিখতে দিতে পারে তোমাদের, বুঝছো? সো এটার পরে আবিষ্কার করা হয়েছে, এই ওয়ার্ডটা থেকে এই ওয়ার্ডটা আসছে, এই ওয়ার্ডটা আগে ছিল না। সো এই জিনিসগুলো হলো পারিভাষিক শব্দ, পারিভাষিক অর্থগুলো আমাদের জানতে হবে, ঠিক আছে। ওকে, দেখেন
এখানে এই যে লিস্ট আছে, প্রতিটা অর্থ মুখস্থ থাকতে হবে আপনাদের। আগে এটা থাকতে হবে, পরে আপনারা এক্সট্রা পড়বেন। এক্সট্রা গুলো গাইড থেকে পড়বেন, ঠিক আছে? এক্সট্রা কিছু পড়বে, কিছু পড়বে। এটা হলো চর্চার উপরে। ভোকাবুলারি আসলে তোমাদেরকে একদম পড়াই দেওয়ার কিছু নাই, মুখস্থ করতে হবে। তো দেখো, অ্যাডভাইজার মানে কি? উপদেষ্টা, ঠিক আছে? এখন বলে না যে আমাদের, বলেন তো দেশের প্রধান উপদেষ্টা কে? প্রধান উপদেষ্টা কে? কোন গাইড পড়বো? আচ্ছা, গাইড তুমি ক্যাডেট কলেজ ভর্তি গাইড, অ্যানি, ঠিক আছে? অ্যানি ক্যাডেট কলেজ, ক্যাডেট কলেজ অ্যাডমিশন গাইড, অ্যাডমিশন গাইড, অথবা বাংলা গ্রামারের কোনো বই যদি থাকে, অথবা তোমার যদি থাকে বাংলা গ্রামারের কোনো বই, ঠিক আছে? ভাষা শিক্ষা হতে পারে অ্যানি, ঠিক আছে? সবগুলোতে পাবো। চিফ অ্যাডভাইসার হলো ডক্টর মোহাম্মদ ইউনূস, আমরা কম বেশি জানি, ঠিক আছে? সো এই প্রতিটা কিন্তু আমাদের জানা থাকতে হবে যে কোনটার অর্থ কি, ঠিক আছে? এফিডেভিট, এজেন্ট, এজেন্ডা, এয়ারপোর্ট, অ্যালায়েন্স, অ্যানালিসিস, ডিবেট, ডেমোক্রেসি, এগুলো কিন্তু পরে আসছে ওয়ার্ডগুলো, ঠিক আছে? সবগুলোই কিন্তু আমাদের ভালো মতো জানা থাকতে হবে, এটা মুখস্থ করতে হবে। আমি হবে। তো এটা দেখলেন। তারপর বাগধারা কম বেশি জানি, তাই না? বাগধারা গুলো খুবই মজার জিনিস। বাগধারায় এক কথা বলা হচ্ছে, বাট আসলে অন্য জিনিস বোঝাচ্ছে, ঠিক আছে? হোয়াট অ্যাবাউট প্রিজম? হ্যাঁ, ওকে, আমি বলেছি তাই, নিচে কোনো, আমি কোনো গাইডের মার্কেটিং করতেছি না। সো আমি তোমাকে, ধরো, ওই রকম কোনো গাইড ভালোও নাই মার্কেটে। সো বুঝতে পারতেছো, যে যে কোনো একটা নিতে পারো। আইডিয়াটা ভালো, আইডিয়াটা আমিও ফলো করি, মানে সবগুলোই ভালো, আমি কম বেশি। ওকে, দেখেন, বাগধারা, বাগধারা বলতে বুঝিয়েছে আমি বলবো এক জিনিস, কিন্তু মিন করবে আরেক জিনিস। কিভাবে? আমি বললাম যে কাঁঠালের আমসত্ব, কাঁঠালের আবার আমসত্ব হয় নাকি? আমসত্ব কিসের হয়? নামের মধ্যেই বলা আছে, আমের হয়, তাই না? এখন দেখো, এই আমসত্ব খুঁজতে গেলে কি হতাশ হয়ে যাইতে হবে আমাদের। পুরো বাগধারাটি বুঝাইছে এই জিনিসটা কি? বলেন তো, কাঁঠালের আমসত্ব মানে কি? কে বলতে পারবেন? অর্থটা কে বলতে পারবেন? বলেন 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 বলেন, অর্থ কে বলতে পারবে? কাঁঠালের আমসত্ব মানে কি? দ্রুত চ্যাট বক্স অ্যান্সার। অবাস্তব, অবাস্তব, এক্স্যাক্টলি, মানে ইম্পসিবল থিং, ঠিক আছে? এরকম কিন্তু বেশ কিছু আছে যেগুলো এখানে দেওয়া নাই, ঠিক আছে? যেমন মাথা খাওয়া, মাথা খাওয়া মানে খুব ডিস্টার্ব করা, ঠিক আছে? তারপর আমি আরো কিছু বলি, যে আকাশ কুসুম কল্পনা, ধরো বললাম যে আকাশ কুসুম কল্পনা। এই যে এই ওয়ার্ড গুলো, এগুলো হলো কিছু, মানে লোকালি তৈরি হওয়া কিছু ফ্রেজ, যেগুলো কিন্তু নির্দিষ্ট কিছু নিজে অর্থ বহন করে, ঠিক আছে? আকাশ কুসুম কল্পনা মানে অবাস্তব কল্পনা, ঠিক আছে? বা যেটা সম্ভব না বাস্তবে। বা এখানে কই কই থেকে ফলো করবা? এখানেও যে কোনো ভর্তি গাইড, ঠিক আছে? ভর্তি গাইড অথবা বাংলা ব্যাকরণ বই, তুমি যে কোনো একটা নিতে পারো, ওখান থেকে তুমি মোটামুটি এখানে কমন পাবা। এবং এই চ্যাপ্টারের উপরে এক্সট্রা কি করতে হবে সেগুলো আমরা নেক্সট ক্লাসে দেখবো, বাংলা ক্লাসে। নেক্সট বাংলা ক্লাসে কিন্তু আমরা এই চ্যাপ্টারের উপরে, ঠিক আছে, এই চ্যাপ্টারের উপরে এক্সট্রা যে জিনিসগুলো পড়তে হবে, যেগুলো তোমাদের বইয়ে নাই, এক্স্যাক্টলি মুত আছে বিল্ড ক্যাসেল ইন এয়ার, ওই জিনিসটাই বোঝায়। বইয়ে নাই যেগুলো, ওগুলো আমরা নেক্সট বাংলা ক্লাসে কিন্তু দেখবো। ওকে, ওকে, এখন আমি তোমাদের থেকে প্রশ্ন নিব। যারা যারা প্রশ্ন করতে চাও হ্যান্ড রেজ করতে পারো। নেক্সট বাংলা ক্লাস কালকে, আগামীকাল। তোমাদের তো হলো জিকে ম্যাথ পর পর নেওয়া হয়েছিল না এই সপ্তাহে। তো আগামীকালকে কিন্তু তোমাদের নেক্সট ক্লাস। হ্যান্ড রেজ করেছেন দুইজন, ইনশাল্লাহ আমি তোমাদেরকে সুযোগ দিচ্ছি, একটু ওয়েট করেন। সাদা স্ক্রিন অনেকক্ষণ চোখের সামনে, হ্যাঁ বলেন, এবার বলেন। তোমাদের প্রশ্ন করতে চেয়েছো জুলকার নাইন, জুলকার নাইন, বলো তো কি প্রশ্ন করতে চাও? স্যার, আমরা যদি কোনো বাক্য যদি অনেক জোর দিয়া বলি, তাহলে কি স্যার এটা আবেগসূচক হবে? যেমন, ধরো আমি বললাম আমি তোমার কথা বুঝতে পেরেছি, আমি কাজটি করিনি, ধরো এই কথাটা আমি বললাম যে জোর দে, তাই না? এটা বুঝিয়েছ জুলকার নাইন? এরকম বুঝিয়েছো কিনা তাই বল।
হ্যাঁ, এরকমই তুমি হয়তো বোঝানোর চেষ্টা করেছো। এইটা কিন্তু আবেগসূচক বাক্য না, ঠিক আছে? খালি এইটুকু দেখে আবেগসূচক বলবা না, আবেগ থাকতে হবে তার মধ্যে, ঠিক আছে? কোনো একটা বিস্ময় বা আবেগ থাকতে হতে পারে, বা এনিথিং। সুমাইয়া, যেমন একটু মিউট করো মাইক্রোফোনটা, আমি তোমাকে চান্স দেবো কথা বলার। বাট তোমাকে আসবেই ধরো খুব ইজি ইজি জিনিস, তোমাকে এত কঠিন ভাবে চিন্তাই করতে হবে না, বুঝছো? তোমাকে ধরো আসবে এরকম যে, ধরো বলবে যে, আহ পাখিটা কি সুন্দর। তুমি তো বুঝতেই পারতেছো, তাই না? এখানে হলো স্যার বিস্ময় বা আবেগ আবেগসূচক হবে। বোঝাচ্ছে। হ্যাঁ, এটা আবেগ সূচক হবে। এবার দেখেন, সুমাইয়া জামান, একটু বলেন তো কি প্রশ্ন। স্যার রূপক আর বাগধারার মধ্যে পার্থক্য কি? রূপক তো একটা সেন্টেন্সের মধ্যে, সিরিয়াস সেন্টেন্সের মধ্যে ইউজ করি, ঠিক আছে? ধরো দেখো, রূপক মানে এই যে আমি বললাম যে ধরো আহ রাজা, আমি যে আমরা সবাই রাজা বললাম না, রাজা, আমরা সবাই রাজা, এখানে কি এটা রূপক বলেছি কেন বলতো? এর মধ্যে একটা ডিস্টিংক্ট পার্থক্য আছে বাগধারার সাথে, এটা বাগধারা বলতে পারবে না, কারণ বাগধারা হলো ফ্রেজ, মনে রাখো যে এটা হলো রূপক। আর বাগধারা কি? ফ্রেজ। ফ্রেজ মানে কি বলতো? ফ্রেজ মানে একগুচ্ছ শব্দ, ঠিক আছে? বাগধারা হলো ফ্রেজ, মানে এখানে একটা ওয়ার্ড দিয়ে কিন্তু বোঝায় না। বাগধারাগুলোকে খেয়াল করেছো? বাগধারাতে কি একাধিক ওয়ার্ড থাকে, যেমন আকাশ কুসুম কল্পনা, তারপরে কি সাপে নেউলে, সাপে নেউলে সম্পর্ক ইত্যাদি, এরকম সবকিছু থাকে, তাই না? তারপরে কি কড়াই গন্ডাই ইত্যাদি, যে কোনো বাগধারাই দাও, এগুলো হলো ধরো কয়েকটা ওয়ার্ড মিলে নির্দিষ্ট একটা অর্থ বোঝায়। এবং বাগধারা কিন্তু ধরো অর্থ এক, আরেক অর্থে প্রকাশ হয়, এটা ঠিক আছে, কিন্তু বাগধারাগুলো কিন্তু রূপক না। কারণ বাগধারাগুলো ফ্রেজ, আর রূপক হলো একটা নির্দিষ্ট ওয়ার্ড আরেকটা অর্থে ইউজ হয়েছে। যেমন আমরা সবাই রাজা, এখানে রাজা ওয়ার্ডটার লিটারাল মিনিং এক, শাব্দিক অর্থ এক, একরকম, আর প্র্যাকটিক্যাল মিনিং এখানে আলাদা, ঠিক আছে? মানে আমরা সবাই রাজার মতো পাওয়ারফুল, এইটা মিন করতেছে এখানে। স্যার আজকে বলেন জোর স্যার বলেন। স্যার বাগধারা ইডিয়ম। এটা মানে কোনো ডিসক্রিপশন হইলো? আমি তো জানি বাগধারা ইডিয়ম, মানে হলো ইয়া কি বলে, ফ্রেজ তো ফ্রেজ, এটা তো চিনি। তোমাকে ওইটা কোয়েশ্চেন স্যার করা হয়নি বাগধারার ইংলিশ কি, ঠিক আছে? হ্যাঁ স্যার বলেন। সুমাইয়া বলেন। সমাস সমাস আর এক কথায় প্রকাশের মধ্যে পার্থক্য কি? সমাস এবং এক কথায় প্রকাশের মধ্যে পার্থক্য, সমাস হলো শব্দের মিলন, আর এক কথায় প্রকাশ কোনো শব্দ তৈরির প্রক্রিয়া না। সমাস হলো, এই যে দেখেন আমি বলি, সমাস হলো একটি শব্দ তৈরির প্রক্রিয়া, ঠিক আছে? শব্দ তৈরির প্রক্রিয়া, প্রক্রিয়া। এক কথায় প্রকাশ, ধরো সমাসে কি হয় ইউজুয়ালি, তোমার যে সমাস বাক্য আছে এবং সমাসবদ্ধ পদ, আমি ওয়ার্ডগুলো বললে তোমার এখন বুঝতে অসুবিধা হতে পারে, কারণ সমাস তো তোমরা পড়ো নাই। সমাসবদ্ধ পদ এবং সমাস বাক্য, তুমি যেহেতু কোশ্চেন করছো তোমাকে অ্যান্সার দিচ্ছি। সমাসবদ্ধ পদের মধ্যে যে পদগুলো আছে এইগুলো কিন্তু সমাস, যে মেইন পদটা ওইটার মধ্যে একটা হইলেও থাকে, কিন্তু এক কথায় প্রকাশ করে কিন্তু থাকতে হবে না। যেমন সিংহ চিহ্নিত আসন, ঠিক আছে? চিহ্নিত আসন, দেখেন এটার সমাস কি বলেন তো? সিংহাসন। সিংহাসন। দেখেন সিংহাসন, ঠিক আছে, এই সিংহাসন ওয়ার্ডটা কিন্তু তৈরি হয়েছে এই শব্দগুলোর থেকে, তাই না? এই শব্দগুলোর মধ্যে থেকে দেখো, আমি যদি এখানে বলি সিংহাসন, দেখো সিংহ ওই ওয়ার্ডের মধ্যে আছে, আসনও আছে, ঠিক আছে? বাট কোকিলের ডাক আমি যখন বলবো, আমি এটা হতে পারে কি, এটা হবে কি জানো, কুহু। দেখো তো কুহু কি এর মধ্যে আছে? এই জায়গাটার মধ্যে আর কি কুহু কুহু। আছে কোনো? কুহু কিন্তু এই জায়গাটার মধ্যে নাই। অর্থাৎ এখানে কোনো শব্দের মিলন হয় নাই। সমাসে কোনো শব্দের মিলন হয় বা একটু চেঞ্জ হয়, ঠিক আছে, চেঞ্জ হয়, ঠিক আছে। আর সমাসটা হলো এই শব্দগুলোর প্রভাব এর উপরে কিন্তু খুবই ডিস্টিংক্ট থাকে, তুমি চিনবা যেভাবে। দেখো সিংহ চিহ্নিত আসন, সিংহাসন, সিংহ আর আসন একত্রিত হয়েছে, তাই না? কিন্তু এখানে কিন্তু র্যান্ডম আরেকটা ওয়ার্ড চলে আসছে, এক কথায় প্রকাশে এরকম হতে পারে, কিন্তু সমাসে এরকম হয়। সমাসে কারণ পূর্বপদ এবং পরপদের একটা ব্যাপার আছে। তুমি যদি সমাস পড়ে থাকো, তুমি সমাস পড়েছো? ওকে, তারপর মাহির, মাহির বলেন কি প্রশ্ন। মাহির, কোশ্চেন আছে কোনো? আমি একটা প্রশ্ন করতে চাই। তুমি কি মাহির? না।
আচ্ছা আরিশা, তোমাকে আমি সিরিয়ালি আসবো, তুমি একটু হ্যান্ড রেজ করে রাখো, তোমার আগে হ্যান্ড রেজ করেছে অনেকে। শাহজাহান সিরাজ, এই আইডিতে একজন জয়েন করেছো, তোমার নাম এটাই কিনা আমি জানি না, আর তুমি কোশ্চেনটা করতে পারো। স্যার স্যার হ্যাঁ হ্যাঁ বলো। পেজ 50-তে পারিভাষিক শব্দগুলো কিভাবে আসবে পরীক্ষায় মানে আমি কিন্তু বলে দিয়েছি, সেটা কি জানেন? আমি বলেছি যে এই যে পারিভাষিক শব্দ তোমাকে লিখতে দেবে ডিরেক্ট, স্যার আর এইরকম 1 মিনিট প্রশ্নের উত্তর দিয়েছি, কথার মাঝে কেন কথা বলছো? স্যার স্যার যে ডাকলাম, মাত্র কে ডাকলা? মুতাসিম, তুমি রেখেছো কি? না স্যার। কিছু বেসিক বেসিক নিয়ম কারণ শিখতে হবে, যেগুলো আসলে ফ্যামিলি থেকে শেখার কথা তোমাদের। দেখেন, আমি বলেছি পারিভাষিক শব্দ যে এইভাবে আসে, তোমাদের কিছু এক্সট্রা পড়তে হবে, ঠিক আছে? তোমাকে ইংলিশ দিবে, বলেছে এই শব্দটার পারিভাষিক শব্দ কি, ডিরেক্ট প্রশ্ন করবে, ঠিক আছে? কোনো ঘোরানো পেঁচানো, পারিভাষিক শব্দ কি, কত প্রকার, এগুলা না। তোমাকে যে পারিভাষিক শব্দ লিখতে দেবে মুসলিম। তারপরে এস এম মুতাসিম বলেন। স্যার আপনি যে ওখানে আমরা সবাই রাজা দিলেন, ওটা তো বাগর্থ স্যার, নাকি? বাগর্থ না রে বাবা, বাগর্থ কি বোঝায় জানো? বাগর্থ আমরা যেভাবে পড়ি ব্যাপারটা ওই রকম না। মানে বাগর্থ বলতে বোঝাইছে অর্থের যে আলোচনা আলোচনা, ঠিক আছে? কারণ দেখো, বাগর্থ কি, তোমার চ্যাপ্টারের নাম কি বলো তো? বলেন, তোমার এই চ্যাপ্টারটার নাম কি? বাক্যতত্ত্ব, এদিক গেল, বাক্যতত্ত্বের পরে বাগর্থ, তাই না? তার মানে কি, বিপরীত শব্দ সমার্থক শব্দ সব কি বাগর্থ? ব্যাপারটা এরকম না, মানে এই চ্যাপ্টারে তোমার অর্থের আলোচনা করা হয়েছে, ঠিক আছে? অর্থতত্ত্ব বা বাগর্থ দুইটা সেম জিনিস এখানে, বুঝতে পারছেন? বাগর্থ কিন্তু আরেকটা নাম আছে, অর্থতত্ত্ব। ওকে, দেখি আর কি। সুমাইয়া জামান, এখন বলেন, আপনার কি আর কোনো প্রশ্ন আছে? তাহলে ক্লাসটা এখানে শেষ করবো যদি না থাকে। স্যার বাঘ অর্থ নিয়ে কিভাবে প্রশ্ন আসতে পারে? বাগর্থ তো পুরা চ্যাপ্টার তোমার, বাগর্থ নিয়ে বিপরীত শব্দ আসতে পারে, মানে এই পুরা চ্যাপ্টার যেটা পড়লে না, এই পুরা সবগুলোই কিন্তু বাগর্থের অংশ। তো বাগর্থ নিয়ে কিন্তু প্রশ্ন আসতে পারে সবই, সমুচ্চারিত শব্দ আসতে পারে, সমার্থক শব্দ আসতে পারে, দ্বিরুক্ত শব্দ আসতে পারে, সবকিছু আসতে পারে। সামিউল বাসির, বলেন, কোশ্চেন বলেন দ্রুত। সামিউল বাসির, সামিউল শুনতে পাচ্ছে না, জারিন। স্যার আচ্ছা সামিউল, সামিল, হ্যাঁ বলো। এই যে এই বাংলা হোমওয়ার্কটা কি? বাংলা হোমওয়ার্ক, আচ্ছা তোমাদের এখান থেকে হোমওয়ার্ক এখন আপাতত দেব না, তোমাদের দিব এখান থেকে। যে যে জিনিসটা তোমাদের পড়া আছে অলরেডি, পড়েন। এখানে পড়া আমাদের কত দূর ছিল? ক্লাস পড়া কে বলতে পারবে? স্যার কেউ একজন প্রথম স্যার আনমিউট করে মাদার বলেন। তেরেসা। স্যার গদ্য আকাশ আর মাদার তেরেসা। আকাশ আর মাদার মাদার পড়েছেন? তেরেসা। এগুলো শব্দার্থে কি লেখা হয়েছিল জি আমাদের? স্যার। জি স্যার। এগুলো শব্দার্থে লিখেছিলাম, শিওর করে বলেন। ইয়েস জি স্যার। জি স্যার। ওকে, জি স্যার। তাহলে আর এদিকে কোন পর্যন্ত কবিতা? আসমানি পর্যন্ত নাকি? আসমানি, আসমানি পর্যন্ত না? স্যার মানুষ জাতি। আর আসমানি আপনি বুঝাই দিতে চেয়েছিলেন। আসমানি বুঝিয়ে দিতে, আচ্ছা আসমানি চলেন একটু দেখি। এখানে বোঝানোর কিছু নাই, যদি সবাই মিউট করে রাখো। সমস্যা নাই, আমাদের ক্লাসে সেরকম আজকে ব্রেক না পেলেও প্যারা নেই, আমরা হলো ইংলিশ ক্লাস শুরু করে দেবো একটু পরে, মানে ক্লাসটা শেষ করে ডিরেক্ট। এই আসমানি, আসমানি গল্পের মধ্যে কি প্রকাশ পেয়েছে কে বলতে পারবেন বলেন তো? হ্যান্ড রেজ করেন তো। এই মানে গল্পটা আসলে কি প্রকাশ পেয়েছে, মানে এই কবি, মানে সরি কবিতাটার মধ্যে কি প্রকাশ পেয়েছে? গ্রামের হ্যান্ড দুঃখী রেজ করেন। দরিদ্র মানুষের জীবনধারা। হ্যাঁ এক্স্যাক্টলি। এখন আসমানি, যে জসিমউদ্দিনের যে আসমানি, ইনি যে রিয়েল, এটা কি জানো? না। এর একটা ছবিও তুমি পাবা, তুমি ইন্টারনেটে সার্চ দিয়ে দেখো যে আসমানি জসিমউদ্দিন, এটা লিখো,
তুমি একজন বৃদ্ধ মহিলার ছবি পাবা। আসমানিকে দেখে ছোট বাচ্চা মনে হতে পারে, তখন হয়তো ছোট ছিল বা ইয়াং ছিল, বাট এখন কিন্তু আসমানি অনেক বৃদ্ধ, হয়তো বা মারাও যেতে পারে আমি যদি না জেনে থাকি। ঠিক আছে সঠিক। মানে এখানে দেখো বোঝানোর তেমন কিছু জায়গা নেই। আসমানির দেখতে যদি তোমরা সবে আসমানি চাও, মোড়া রহিমউদ্দিন ছোট বাড়ি রসুলপুরে যাও। আসমানির কোথায় থাকতো, এই জায়গাগুলো, ঠিক আছে। প্রতিটা আহ, কবিতা গল্প যাই বলো না কেন, আমি কিন্তু বইয়ের উপরে ফোকাস করতে পারছি না, কারণ ব্যাকরণটা আসলে অনেক ভালো মতো বোঝা দরকার তোমাদের। বইতে সবাই কম বেশি পড়েছেন এই যে দরিদ্র দুঃখী মানুষের যে জীবন যাপন। আচ্ছা একটা জিনিস বললাম, যখন একটা জিনিস শেখাই, দেখো দারিদ্র আর দরিদ্রতা কোনটা সঠিক বলেন তো দারিদ্র দেখি। তাহলে কি দরিদ্র। দেখো বোধ মিক্স উত্তর পাচ্ছি, আসলে দুইটাই সঠিক। ভুল কোনটা তাইলে জানো? এই দুইটাই, দেখতে পাচ্ছ যে এই দুইটাই আসলে কারেক্ট। আর ভুল হলো দরিদ্র বা দারিদ্রতা। দারিদ্রতা হয় না, বুঝছো? আর দরিদ্রের সাথে জফলাও হয় না। এটা যদি আর মানুষ লেখে না, এইটা কিন্তু খুব ভুল হয়। দারিদ্রতা লিখে ফেলি আমরা, তাই না? দারিদ্রতা বলতে কিন্তু কিছু নাই, হয় দরিদ্রতা নয়তো দারিদ্র উইথ দা জফলা। ঠিক আছে, জফলাটা সাথে থাকবে। সো এরকম এই এই শব্দার্থগুলো লেখা হয়েছে, আপনাদের পড়া হয়েছে জি স্যার। এই শব্দ। এইচএসসি, আচ্ছা এইচডব্লিউ দিয়েছিলাম তাই না? Yes, তাহলে sir. তোমাদের নেক্সট নেক্সট পড়া দিয়ে দেই। আমের চলেন, নেক্সট দুইটা কি কবিতা আছে চলেন কবিতা দেখি। কবিতাগুলো আমরা রিভিউ করবো সারমর্মের জন্য সামনে। বাট এখন আসলে তোমাদের বুঝতে পারছো, 1 ঘন্টার ক্লাসে তোমাদেরকে ব্যাকরণ যেভাবে পড়াইতে হচ্ছে ডিটেইলস, একদম আমারই মাথা খারাপ হয়ে যাচ্ছে। বই দেখি শেষই হয় না আপনাদের। তো বড় বই কেমনে পড়ো, তাই না? আমাদের বড় হলে দেখবো আরো সাফার করতেছে, আরো এত বড় বই। চিঠি বিলে এবং বাঁচতে দাও, এই দুইটা কবিতার এই শব্দার্থ, ঠিক আছে, এবং পড়া এইচডব্লিউ। কালকেও তো তোমাদের কম পড়া দিলাম, কালকেই বাংলা পরীক্ষা, তো এর মধ্যে পড়া করে রাখবে কি আজকের আজকের ক্লাসের পড়া। এইচডব্লিউ হলো শব্দার্থ। তোমরা এক কাজ করো, এইচডব্লিউ গুলো ইয়াতে দাও, এইচডব্লিউ গুলো গ্রুপে দিও, ঠিক আছে, এইচডব্লিউ গুলো গ্রুপে দিও। আর হলো হোয়াটসঅ্যাপ গ্রুপে দিও আর কি। আর যে আজকে শুরুতে যে ক্লাস কাজটা নিয়েছিলাম ওইটা ফেসবুকে দিবা, ঠিক আছে, ক্লাসের পরে। স্যার, হ্যাঁ বলেন, সামিউল এই যে বাসি। এখন যে এই যে চিঠি পিলি আর বাঁচতে দাও যে কবিতা থেকে শব্দার্থগুলো দিলেন, এগুলা কি হ্যাঁ হোমওয়ার্ক করে ছবি তুলে পাঠাবো? এগুলা আমি বলি কিভাবে করবেন, শান্ত মাথায় শোনেন। প্রথমে আপনি পড়বেন, কবিতাটা পড়বেন, তারপরে শব্দার্থগুলো শিখবেন, নিজে শিখবেন, তারপরে তুলবেন, খাতায় তুলবেন, তারপরে অর্থগুলো নিজে লিখবেন না দেখে। ঠিক আছে, এটা প্র্যাকটিসের জন্য তোমাদের, আমাদের এই প্র্যাকটিস থাকতে হবে। বইটা কিন্তু ওকে। মেইন, বই থেকে শব্দার্থগুলো গুরুত্বপূর্ণ। ওকে, অনেকক্ষণ টাইম হয়ে গিয়েছে, ক্লাসটা এখন এন্ড করতেছি। ইংরেজি ক্লাসে ঠিক 5 মিনিট পরে দেখা হচ্ছে, স্যার ঠিক আছে? 5 মিনিট। হ্যাঁ বলেন স্যার সুমাইয়া, বলেন। শব্দের কি প্রত্যেকটা অর্থ মুখস্থ করতে হবে? থাকতে হবে, তুমি জানো না তোমার পরীক্ষায় কোনটা আসবে, তাই না? তুমি কি জানো? জানো না তো। তো আসলে একটু টাফ। জারিন কিছু বলতে চাচ্ছিলেন? সবাই ক্লাস থেকে লিভ নাও, ঠিক আছে? এই ক্লাসটা এখন শেষ করছি, ইংরেজি ক্লাস আর 5 থেকে 7 মিনিটের মধ্যে শুরু করে দিব। স্যার আমাদের পরীক্ষার খাতা কবে দেওয়া হবে? খাতা 2-1 দিনের মধ্যে এরকম, ঠিক আছে। সব টিচার আসলে আলাদা আলাদা টিচার, তোমাদের আলাদা সাবজেক্ট খাতা দেখে, তো তো খাতা দেখতে একটু টাইম লাগে। অনেক খাতা তো, অনেক স্টুডেন্ট তো, তোমরা তো ধরো এক ব্যাচের, ধরো এখানে দেখতে পাচ্ছি যে মোটামুটি অনেকে আছো, এরকম অনেকগুলো ব্যাচ। ওকে, দেখা হচ্ছে 5 থেকে 7 মিনিট পর। বাংলা আশা করি বুঝতে পারছেন না, কিছু কিছু না বুঝলে আগামীকালকে ক্লাসে বুঝে নেবেন নিজ দায়িত্বে, ঠিক আছে? ওকে এভরিওয়ান, এই ক্লাসটা শেষ করছি, আল্লাহ হাফেজ। স্যার আসসালামু আলাইকুম। স্যার, আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম।